1910 থেকে 1913-14 এই টাইমটা আমেরিকার একটা পার্টিকুলার পার্টে প্রচুর সিরিয়াল কিলিং হচ্ছিল, তাও আবার কুড়ুল দিয়ে মেরে সিরিয়াল কিলিং হচ্ছিল। এবং সেইখান থেকে একাধিক ঘটনা ট্রু ক্রাইম পডকাস্টগুলোতে জায়গা করে নিয়েছে। এবার এর মধ্যে বেশিরভাগ কেসগুলোই আনসলভ আছে। এবং এই যে আমেরিকার জায়গাটা হচ্ছে, এটা আমেরিকার মিড ওয়েস্ট বলা হয়। এবং এই মিড ওয়েস্টে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে আইওয়া। মানে না, প্রচুর পুরনো ঘরবাড়ি, জায়গা জমি আছে। এখানকার লোকরা বেশ একটু কনজারভেটিভ টাইপ হয়, ফার্মিং কমিউনিটি আছে। এবং আমি সময় বলছি প্রায় 1912 সাল নাগাদের কথা। তখনকার দিনের মানুষরা তো বেশিরভাগই চার্চ গোয়ার ছিল, একটু কনজারভেটিভ ছিল। তো এই আইওয়াতে একটা বড়লোক ফ্যামিলি ছিল। এই ফ্যামিলির যে পুরুষ মানে মেল গার্জিয়ান আছে, তার নাম হচ্ছে জো, এবং জোয়ের ওয়াইফ আছে সারা। এরা ব্যবসাপত্তি করে, প্রচুর ইনকাম আছে। লোকাল যে চার্চ আছে, সেই চার্চেও প্রচুর ডোনেশন দেয়। মানুষ এদেরকে প্রচণ্ড সম্মান করে। তারা যে বাড়িটাতে থাকে, সেই বাড়িটা 1868 সালে তৈরি হয়। এবং এই জো 1903 সালে এই বাড়িটা কিনে নেয়। তাদের 4টে বাচ্চাও আছে। লাইফ প্রচণ্ড ভালো চলছে। কিন্তু এই ভালো চলাটা থামতে চলেছিল 9 জুন 1912। এই দিন তারা চার্চে একটা স্পেশাল চাইল্ড ডে সেলিব্রেট করছিল। সেখানে যত বাচ্চা আছে তাদেরকে এনে প্রে করানো, তাদেরকে লাঞ্চ দেওয়া, তাদেরকে ডিনার দেওয়া, তাদের জন্য অনেক রকম ফাংশন করা, সমস্ত কিছুই এই ফ্যামিলি অর্গানাইজ করেছিল। শহরের একটা বেশিরভাগ অংশের বাচ্চা কাচ্চারা এইখানে এসেছিল, এসে তারা এনজয় করছিল। এবং এই সমস্ত কিছু হচ্ছিল জো এবং সারার অনুদানে। কিন্তু এই রিকোয়েস্টটা করেছিল তাদের যে বাচ্চারা আছে, তাদের বাচ্চাদের রিকোয়েস্টে সারা এবং জো এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছিল। তো যাই হোক, সমস্ত কিছু ভালো চলতে চলতে ঠিক যখন রাত 10টা বাজে, তখন চার্চের এই কর্মকাণ্ড সমস্ত কিছু মিটিয়ে তারা বাড়ির থেকে রওনা দেয়। চার্চ থেকে তাদের বাড়ির দূরত্ব ছিল ধরে নিন 1 কিলোমিটার। অ্যান্ড যখন তারা বাড়ি আসে, তখন এই যে তাদের 4 বাচ্চা ছিল, তার 4 বাচ্চার এক বাচ্চার বন্ধুরাও এখানে এসেছিল। তখন জো বলে যে অনেক রাত হয়ে গেছে, এখন আর ফেরত যাওয়ার দরকার নেই, তোমরা থেকে যাও, পরের দিন সকালবেলা তোমাদেরকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তো সেই দিন ওই বাড়িতে 8 জন মেম্বার আছে। এক তো জো, সারা, তাদের 4 বাচ্চা, এবং সেই 4 বাচ্চার এক বাচ্চার 2 বন্ধু। ভালো কথা। রাত বাড়ছে, গভীর রাত, সবাই ঘুমে নিদ্রাচ্ছন্ন। সকাল হয়ে গেছে। সকালবেলা তাদের যে প্রতিবেশী আছে, সেই প্রতিবেশী সকালবেলা ওই 7টা 7:30 বাজে এরকম টাইমে ঘুম থেকে উঠে সামনে যে গার্ডেন আছে, সেই গার্ডেনে যে গাছ আছে তাদেরকে জল দিচ্ছে। দিতে দিতে দেখছে যে সামনের বাড়ি মানে মুর ফ্যামিলি, সেই মুর ফ্যামিলির কেউ ওঠেনি। এবং এইটা কিন্তু কোনোদিনও সে আগে দেখেনি। তার কারণ কি, এই যে মুর ফ্যামিলি, এরা হচ্ছে আর্লি মর্নিংয়ে উঠে গার্ডেনিং করে, গার্ডেনে যত গাছপালা আছে সেসবের জল দেয়, দিয়ে চার্চে যায়, প্রার্থনা করে, দেন তারা কাজের জন্য বেরোয়। এটা খুবই আনইউজুয়াল যে 7:30 বেজে গেছে, এখনও তারা ওঠেনি। প্রতিবেশী মহিলা চুপচাপ সে নিজের কাজ করে। এরপর সে আবার যখন বাইরে বেরোয়, তখন প্রায় 8:30 বেজে গেছে। এই সময় পর্যন্ত তারা ঘুমাচ্ছে, এইটা কোনোদিনও সে বিশ্বাস করতে পারে না। তো সে যায় মুর ফ্যামিলিতে গিয়ে সে একটু ডাকাডাকি করে। দেখে যে জানলাগুলো চারিদিক থেকে পর্দা দেওয়া, ভিতরে কিছু দেখাই যাচ্ছে না। সে দরজায় নক করে, কয়েকবার ডাকে, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজই আসে না। এবার না সাম সর্ট অফ তার চিন্তা হয় যে এদের কিছু হলো না তো। কেন এই চিন্তাটা তার মাথায় সেই দিন ওই মুহূর্তে এসেছিল আমিও জানি না। এরপর সে ডিসাইড করে এই ফ্যামিলির যে ওয়াইফ আছে মানে সারার এক ভাই এই কাছাকাছিই থাকে। তো সে সঙ্গে সঙ্গে তাকে খবরটা পৌঁছে দেয় যে তোমার বোনের বাড়ি স্টিল লক আছে, কেউ ভিতর থেকে আওয়াজ দিচ্ছে না, একবার যদি দেখে যাও তো ভালো হবে। সারার ভাই এখানে এসে দরজাতে ডাকাডাকি করে, কিন্তু সেই ক্ষেত্রেও দেখে যে বোন বা জামাইবাবু কেউ কিন্তু দরজা খুলছে না। বাচ্চাগুলোকেও ডাকলে বাচ্চাগুলো কোনোভাবে কোনো ভিতর থেকে আওয়াজ দিচ্ছে না। এই মুহূর্তে সে ডিসাইড করে তার কাছে যে একটা এক্সট্রা চাবি আছে তার বোনের বাড়ির, সেটা সে দিয়ে দরজাটা খুলবে। এবং সেই মোতাবেক সে কিন্তু দরজাটা খোলে।
এবং দরজাটা খুলে সে সোজা যখন করিডোর থেকে গিয়ে গেস্ট রুম যেটা আছে সেই গেস্ট রুমে সে দেখেই রীতিমতন চমকে যায় অ্যান্ড দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। অ্যান্ড সে বাইরে বসে হাঁপাতে থাকে। সবাই তাকে জিজ্ঞাসা করতে থাকে যে কী হয়েছে, তুমি ভিতরে গেলে, তুমি আবার চলে আসলে। এবং সে যখন হাঁপাচ্ছে না, তাকে দেখে বাদবাকি আরও অনেকে ভাবছে যে ভিতরে কী হয়েছে, একবার ভিতরে এন্ট্রি নিয়ে দেখে আসে। উৎসুক জনতা যাকে বলা হয়। কিন্তু সঙ্গে সঙ্গে এই সারার ভাই বলে যে তোমরা ভিতরে যেও না। যদি একবার ভিতরে যাও, যে ট্রমাটা তোমরা নেবে সেটা কল্পনাতীত, তোমরা ভুলতে পারবে না। আমি ওই রুমে যাওয়ার পর, গেস্ট রুমে যাওয়ার পর বাদবাকি রুমগুলোতে চেক করার সাহস পর্যন্ত পাইনি। তোমরা পুলিশকে ফোন করো, সেটাই বেটার হবে। সেই দিন সারার ভাই কী দেখেছিল গেস্ট রুমে? আমি বলেছিলাম না, সেই দিন রাতে ওই বাড়িতে 8 জন মেম্বার ছিল এবং 8 জন মেম্বারের মধ্যে 4 জন ছিল তাদের সন্তান এবং তাদের এক সন্তানের 2 বান্ধবী ছিল। সেই বান্ধবী তারাও ওই বাড়িতে এসেছিল, তারা সেই ফাংশন অ্যাটেন্ড করেছিল, তারপর রাতে ওখানেই স্টে করেছিল। সেই 2 বোনের ডেড বডি ওখানে পড়েছিল এবং কি অবস্থায় পড়েছিল সেটা হচ্ছে তাদের মুন্ডুগুলো ছিল না এবং তাদের শরীরে কুড়ুল দিয়ে কম বেশি 100 বার আঘাত করা হয়েছে। এটা যেন কোনো খাসির মাংসের দোকানে মাংস পিস পিস করা হয়েছে এবং সেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এমন সিচুয়েশনে সেটা ছিল। এবং এইটা সারার বোন ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্সে দেখা মাত্রই সে আজ সহ্য করতে পারেনি। সে নেক্সট রুমগুলোতে যায়নি, তার কারণ নেক্সট রুমগুলোতে কে আছে? তার জামাইবাবু, তার দিদি, তার ভাগ্নিরা, তাদের শরীরগুলোও কি এইভাবে পড়ে আছে? সেই সাহসটা সে করতে পারেনি। তো যাই হোক, এত মধ্যে পুলিশকে খবর করে দেওয়া হয়েছে। পুলিশ অফিসার এখানে চলে আসে। পুলিশ অফিসার এসে একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। ওই যে ক্রাইম হয়েছে সেই ক্রাইমের ব্যাপার কম বেশি ওখানকার লোকাল লোকজন পুরো জেনে গেছে। সেটা একটা ছোট শহর ছিল, সেই ছোট শহরে মাত্র 2000+ মানুষ থাকে, ক্রাইমও খুব একটা নেই। তো সেহেতু এইরকম একটা রেপুটেড ফ্যামিলিতে এইরকম কিছু একটা হয়েছে, সেই ব্যাপারটা জানতে পারে শহর তো উৎসুক হয়ে এখানে আসবেই। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে যখন পুলিশ তাদের সাথে ফরেন্সিক অফিসারকে নিয়ে আসে যে ওই পুরো ক্রাইম সিনগুলো ইনভেস্টিগেট করবে, তখন তারা দেখতে পায় যে পুরো জায়গাটা কন্টামিনেট হয়ে গেছে। কিভাবে? প্রায় 1000-এর বেশি মানুষ ওই ঘরেই ঢুকে গেছে যেখানে এই সমস্ত কর্মকাণ্ড হয়েছে। ভাবুন, পুলিশ এখনও কিছু দেখতেই পায়নি যে কিভাবে কি হয়েছে, কোথায় না কোথায় কি হয়েছে, কিন্তু তার আগে 1000+ মানুষ ওই জায়গায় ঢুকে গেছে। ফরেন্সিক অফিসার, পুলিশ অফিসার তারা যখন রুমে ঢোকে দেখে রান্নাঘরে একটা কুড়ুল, এবং সেই কুড়ুলটা নিয়ে কোনো এক ব্যক্তি শহরের সে প্র্যাকটিস করছে যে এইভাবে মেরেছে, হয়তো মানে মজা করছে যে মানুষকে হয়তো এইভাবে মারা হয়েছে, এবং সেই কুড়ুলে রক্ত লেগে আছে। এবং সেইটা দেখে রীতিমতন ফরেন্সিক অফিসার রেগে যায়। সে বলে এইখান থেকে যত তাড়াতাড়ি পারবেন এই সবাইকে বার করুন, নাহলে এই কেসটা কিন্তু আনসলভড থেকেই যাবে। পুলিশ সবাইকে বার করে। এবার রুমগুলো খোলার টাইম এসছে। রুমগুলো এক এক করে খোলা হয়। গেস্ট রুমের ব্যাপারটা আগেই বলা হয়েছে। এইবার সোজা চলে যা যেখানে জো থাকে। জোয়ের রুমে গিয়ে দেখা যায় জো একটা কাউচ, বেডে না, বেডের পাশে যে বিছানা আছে সেই বিছানাতে বসে আছে এবং তারও মুন্ডুটা নামিয়ে দেওয়া হয়েছে। তার শরীরে এতবার আঘাত করা হয়ে গেছে যে সেটা কাউন্ট করতেই পুলিশের মনে হয়তো খাদার পেস্টে শেষ হয়ে যাবে, এতবার করেছে। এরপর সারার অবস্থা কি? সারাকে এইভাবে মারা হয়েছে, তার মাথা নেই, কিন্তু তার মুখে এতগুলো আঘাত হয়েছে না, তার যে চোখগুলো আছে না, সেই চোখগুলো কোথায় সেটাই পুলিশ কোনোদিন খুঁজে পায়নি। মানে একদম কি বলবো, ওটাকে চাটনি বানিয়ে দেওয়া হয়েছে। সরি, আমি এরকম একটা নোংরা কথা ইউজ করলাম, কিন্তু যদি ডিসক্রাইব করতে হয় তো এইভাবেই ডিসক্রাইব করা যাবে এই ক্রাইম সিনটাকে। এবার 4 বাচ্চা, এই 4 বাচ্চার প্রতিও কোনোভাবে কোনো রহম দেখায়নি। সেখানেও ক্লিয়ার কাট যতটা বিভৎসতা করা যায় সেটা এখানে করা হয়েছিল। পুলিশ এবার ইন রিটার্ন আবার গেস্ট রুমে আসে। গেস্ট রুমে যে 2 বান্ধবী পড়েছিল তাদেরকে ভালো করে এক্সামিন করা হয় এবং তাদের মধ্যে সবথেকে একজনকে দেখে ফরেন্সিক অফিসার চমকে যায়। তার কারণ এই পুরো গোটা ফ্যামিলিতে যে 8 জনের মৃত্যু হয়েছে, সেই 8 জনের মৃত্যুর মধ্যে সবথেকে লাস্ট মৃত্যু হয়েছে এই যে 2 বান্ধবী এসেছিল
তাদের মধ্যে একজনের, এবং সে কিন্তু ফাইট ব্যাক করেছে। তার পিঠে কিছু আঁচড়ানোর দাগ আছে, কিছু হাতাফাইয়ের চেষ্টা হয়েছে, সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কিন্তু যাই হোক শেষমেশ সে পারেনি। এরপর পুলিশ যায়, গিয়ে দেখে যে রান্নাঘরে সেই যে মার্ডার উইপেন একটা কুড়ুল, সেই কুড়ুলটা রাখা আছে। এবার এই কুড়ুলটা যখন প্রতিবেশী সেই মহিলাকে দেখানো হয়, তখন সেই মহিলা বলে, আরে এই কুড়ুলটা তো এই বাড়িরই কুড়ুল, এই কোথাও বাইরে থেকে না, এই কুড়ুলটা দিয়ে তারা গার্ডেনিং করতো, এটা আমি একাধিকবার দেখেছি। তো সেই ক্ষেত্রে বুঝতে পারে পুলিশ যে কিলার এসেছিল সে বাইরে থেকে কোনো ওয়েপন নিয়েই আসেনি, সে ক্লিয়ার কাট এই ঘরের জিনিসই ইউজ করে এদেরকে মেরেছে। তারপর খাটের পাশে দেখতে পায় দুটো স্মোকড সিগারেটের যে বাট আছে না, সে বাট ওখানে পড়ে আছে। পুলিশ তদন্ত করে একটা জিনিস জানতে পারে, এই মুর ফ্যামিলির কেউ কিন্তু কোনোদিনও স্মোক করেনি। তার মানে এই যে স্মোকের যে বাটগুলো আছে সেটা মোস্ট প্রবাবলি কিলারের হবে। এইবার পুলিশ এই সমস্ত কিছু তদন্ত ইনক্লুড করে জায়গাটাকে লক করে তারা তদন্তের জন্য বেরিয়ে যায়। এবার ঘটনার শুরুতেই আমি বলেছিলাম যে আমেরিকার যে মিড ওয়েস্ট আছে, এবং সেই মিড ওয়েস্টেই কিন্তু একটা জায়গা আইওয়া। এই টোটাল যে এরিয়াটা আছে মিড ওয়েস্টে, এটা তো আমি আইওয়ার ঘটনাটা বললাম আপনাদেরকে, এই মুর ফ্যামিলিরটা, কিন্তু এছাড়াও পুরো মিড ওয়েস্টে সিরিয়াল কিলিংটা বেশ একটা প্রমিনেন্ট ব্যাপার হয়ে গেছিলো। এদিক থেকে ওদিক থেকে একটা সিরিয়াল কিলার গজাচ্ছে, কিন্তু এই সিরিয়াল কিলারগুলো না বন্দুক ইউজ করছে না ছুরি ইউজ করছে, সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বলতে পারি কুড়ুল ইউজ করছে। এবং একটা সিরিয়াল কিলার এই মিড ওয়েস্টে তার কয়েক বছর আগেই বেরিয়েছিল। সেটা কী করতো জানেন? সে ট্রেন করে ঘুরে বেড়াতো এবং যেখানে যাকে পেত রেল বস্তির পাশে তাকে তখন সে মেরে দিত। এবং এই যে মার্ডারার আছে তাকে নাম দেওয়া হয়েছিল বিলি দ্য এক্সম্যান। এই বিলি দ্য এক্সম্যান ছাড়াও আরও বেশ কয়েকটা কিলার এখানে এসেছিল, এবং এর মধ্যে প্রায় 60 to 70% কেসই কিন্তু স্টিল আনসলভড আছে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে এই যে মুর ফ্যামিলি আইওতে যাদের ঘটনা আজকে বললাম, সেই কেসটা কি সলভ হবে, নাকি এটা শেষমেশ দ্য পারফেক্ট ক্রাইম? আমি যেটা সবসময় বলি যে এটা কখনো হতেই পারে না, পারফেক্ট ক্রাইম বলে কিছু হয়ই না, সেটা কি হয়ে যাবে শেষমেশ কি আমি ভুল প্রমাণিত হব? এবং এই যে ঘটনাটা আছে, এই ঘটনার সাথে ভূতের একটা কানেকশন আছে, এবার সেই কানেকশনটাও আমি আপনাদেরকে বলবো। আবার মাস হলেও বর্ষা পড়ছে, তো ঠিক সেই রকমই এই ঘটনাতেও অদ্ভুত ঘটনা এখনও অনেক ঘটা বাকি আছে। সঙ্গে থাকুন। এই কেসে পুলিশ প্রথম সন্দেহ করে অ্যান্ড্রু বলে এক ব্যক্তিকে। এই অ্যান্ড্রু, তার একটু মেন্টাল প্রবলেম ছিল, এবং তার যে স্বভাব চরিত্র ছিল না, সেটাও খুব একটা ভালো ছিল না। সে বিছানার পাশে কুড়ুল নিয়ে ঘুমাতো। ইয়েস, এরকম তার একটা মেন্টালিটি ছিল, মেন্টাল প্রবলেম ছিল, তো এরকম থাকতেই পারে। এবং তার সাথে সাথে সে নাকি ড্রেস পরেও ঘুমাতো। তো এই কারণে পুলিশ প্রথমে তাকে সন্দেহ করে, কিন্তু পুরো জিনিসটা পুলিশ তদন্ত করার পর তারা দেখতে পায় যে না, এই অ্যান্ড্রু সেদিন বাড়িতেই ছিল, তার বোনও সেই জিনিসটা বলেছে। তো সেই ক্ষেত্রে একে ইনভেস্টিগেশন থেকে আলাদা করে দেওয়া হোক। কিন্তু এটা যদি অন্য কোনো দেশের, মানে সাউথ ইস্ট এশিয়ার পুলিশ হতো, তাহলে এই কেসটাকে সহজে সলভ করার জন্য প্রথমেই একে দোষী বানিয়ে কোর্টে তুলে দিত। কিন্তু যাই হোক, 1912 সাল হলেও আমেরিকার পুলিশ অত একটা করাপ্ট ছিল না, তো এই ক্ষেত্রেও তারা করাপশনের কোনো চিহ্নই দেখায়নি। এবার সেকেন্ড আর একটা সন্দেহ দেখা করে, এবং এইবারের যে সন্দেহটা আসে সেটা ন্যাচারালি আসারই কথা, আপনারাও শুনলে বুঝতে পারবেন। জর্জ কেলি, এই জর্জ কেলি ওই এলাকা এবং মিড ওয়েস্টে পরিচিত ছিল। সে একটা স্টকার ছিল, মেয়েদের পিছু করতো, মেয়েদের হ্যারাস করতো, তার নামে একাধিকবার পুলিশ কমপ্লেইনও হয়েছে। এবার এই কেসে এই জর্জ কেলিকে কেন সন্দেহ করা হচ্ছে, তার কারণ এই জর্জ কেলি ঠিক এই ঘটনা যেদিন ঘটেছে তার আগের দিন এই শহরে এসছে, এবং এই শহরে আসার সাথে সাথে সে সোজা সেই চার্চে যায় যে চার্চে এই জো এবং সারা বাচ্চাদের জন্য একটা ফাংশন রেখেছিল। সেইখানে সে সারা দিন কাটায়। তার মানে কি, সে ক্লিয়ারলি এই জো আর সারাকে চিনেছে, দেখেছে, বুঝেছে। এবার এই যে জর্জ কেলি আছে, সে এই শহর থেকে বেরিয়ে যায় কখন জানেন? যখন এই যে ব্যক্তিরা আছে, মানে যে 8 জন মেম্বারকে এক ফ্যামিলিতে মারা হয়েছে,
সেই ফ্যামিলি মারা গেছে এবং পরের দিন যখন সকালবেলা 8:30টার সময় প্রতিবেশী তাদের দরজায় নক করে, সেই যে টাইমটা আছে সেই টাইমের মধ্যে এক্স্যাক্ট টাইম বলতে গেলে একটা বৃদ্ধা ওম্যান সে দেখে ফেলে, সে হচ্ছে 5:30টার সময় এই জর্জ কেলি ওই আইওয়া শহরটাই ত্যাগ করে। কি অদ্ভুত বা কি কোইন্সিডেন্স না। পুলিশ তাকে তুলে সোজা তদন্ত করে কোর্টে প্রডিউস করে। এবার কোর্টে প্রডিউস করার পর মোস্ট অফ দ্য ক্রিমিনাল যারা ক্রাইম করে বা ক্রাইম করেনি মানে অভিযুক্ত আছে, তারা সবাই কোর্টে গিয়ে বলে যে আমি কোনোভাবে কোনো ক্রাইম করিনি। কিন্তু এই ক্ষেত্রে এই জর্জ কেলি চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ আমি ক্রাইম করেছি। এবার পুলিশও অবাক হয়ে যায়, এটাও তারা এক্সপেক্ট করেনি যে এত তাড়াতাড়ি সে এরকম বলবে। কোর্টের মধ্যে সে ঝামেলা করতে থাকে। কিন্তু কোর্টে সেই সময় জুরি সিস্টেম চলতো। এই জুরি সিস্টেম, জুরিরা সবাই বিচার করে এবং বিচার করে বলে যে এই ব্যক্তি খুন করেনি, তার কারণ পুলিশ সেইভাবে কোনো প্রমাণ দেখাতে পারেনি। ইভেন এটা কিন্তু স্টিল এইরকমই হয়। আপনি কোর্টে গিয়ে যদি বলেন যে আমি এই ক্রাইমটা করেছি, সেই ক্ষেত্রে আপনি যদি বলতে না পারেন যে ওই সময় ওইখানে ছিলেন, প্রমাণ যদি না থাকে, মানে পুলিশ তদন্ত করছে, দেখছে আপনার ফোন লোকেশন, আপনি অন্য একটা সিসিটিভিতে ধরা পড়েছেন, কিন্তু আপনি বলছেন 100 কিলোমিটার দূরে কাউকে আপনি মেরেছেন, পুলিশ কিন্তু ইচ্ছে করলেও বা আপনিও যদি চান আপনাকে জেলে পাঠাতে পারবে না। তো এইখানেও সেম ম্যাটার হয়েছে। জর্জ কেলি কিছুটা পাগল টাইপেরও ছিল, কিছুটা মেন্টাল পেশেন্টও ছিল, এরকম আগে থেকে রিপোর্টও ছিল। এরপর 1914 সালে একে আবার অ্যারেস্ট করা হয়, তদন্ত করা হয়, সেইবারও পুলিশ তাকে ছেড়ে দেয়। 1917 সালে তাকে আবার এই ভিলসিয়া কেসে অ্যারেস্ট করা হয়, কিন্তু সেইবারও কোনোভাবে কোনো তেমন পুলিশ তদন্ত পারফেক্টলি কমপ্লিট করতে পারেনি, প্রমাণ জোগাড় করতে পারেনি। তো সেই কারণে কিন্তু এইবারও তাকে ছেড়ে দেওয়া হয়। এবং এইবার কিন্তু হঠাৎ করে এই জর্জ কেলি নিজে থেকে বলতে থাকে যে না, আমি কোনো ক্রাইম করিনি, পুলিশ আমাকে ফাঁসাচ্ছে, পুলিশ আমাকে প্রেশার দিচ্ছে। আগের বারগুলো কিন্তু সে এইটাও বলেনি। মানে 5 বছর এসে সে এটা বলতে শুরু করে। এই সমস্ত কিছুর মাঝেই পুলিশ আর একজনকে তদন্ত করে, তার নাম হচ্ছে হেনরি। এবার এই যে হেনরি আছে না, সেই হেনরি ওই এরিয়ার বলতে পারেন একটা লোকাল সিরিয়াল কিলার। এই হেনরি এর আগে তার নিজের মা এবং নিজের দাদিকে খুন করেছে, এবং খুন করে সে অনেক নাটক করেছে। প্রথমে সে তার বাড়িতে গেছে, গিয়ে তাদেরকে খুন করেছে, সেই জিনিসটা আমি আর ডিসক্রাইব করছি না। কিন্তু বাইরে এসে সে নাটক করছে যে কেউ আমার মা এবং দাদিকে মেরে ফেলে চলে গেছে। কিন্তু পুলিশ তদন্ত করার পরে ক্লিয়ারলি বুঝতে পারে যে এটা হেনরির কর্মকাণ্ড। হেনরি বেশ কয়েক বছর কিন্তু জেলেও কাটায়। জেল থেকে সে বেরিয়ে এসে তার উপর যখন এই সন্দেহটা আসে যে এই মুর ফ্যামিলির কিলিংটাও সে করেছে, সে বলে আমি করিনি। এইভাবে এক এক করে প্রায় 5টা বছর কেটে যায়। একাধিক মানুষকে ডেকে এই কেসে তদন্ত করা হয়, কিন্তু কোনো নিট ফল এখানে আসেনি। এইবার আমি বলেছিলাম না যে পারফেক্ট মার্ডার এবং এখানে একটা ভূতের কানেকশন আছে। এবার সেই সমস্ত কিছুটা এক এক করে এক্সপ্লেইন করি। প্রথমেই আসি ভূতের ব্যাপারটা। আচ্ছা, ভূত কি এই মার্ডারটা করেছে? এবার আপনি বলবেন যে এটা কি বলছেন, ট্রু ক্রাইমের হয়ে আপনি একটা সায়েন্টিফিক টেম্পারমেন্ট নিয়ে কথা বলবেন, কিন্তু এই ক্ষেত্রে না অনেকেই কোশ্চেন তুলেছে। ইভেন সেই দেশের সরকারও বলতে পারেন এই যে কোশ্চেনটা তুলেছে, এই কোশ্চেনটা আমাকে তুলতে বাধ্য করেছে। কেন? প্রথম কারণ হচ্ছে এই যে মার্ডারগুলো হয়েছে, সেই মার্ডার যখন হয়েছে, হয়ে এন্ড হয়ে যখন সেই যে ক্রাইমটা করেছে যে ব্যক্তি, সে বেরিয়ে গেছে। এবার সে যদি দরজা দেয় তাহলে কোথা থেকে দরজা দেবে? একদম বাইরে থেকে। কিন্তু যখন সেই প্রতিবেশী এসে ডাকে তখন দেখে দরজাটা ভিতর থেকে লক। এবার আপনি বলবেন যে আচ্ছা, ক্রাইম করে ভিতর থেকে লক করে জানলা থেকে পালিয়েছে। জানলা থেকেও লক ছিল না, জানলাগুলো ভিতর থেকে পুরো লক করা ছিল। তার মানে সে কি করে বেরোবে? অন্য তো কোনো জায়গা নেই, চিমনিও ছিল না সেই বাড়িতে। তাহলে এইভাবে যদি ভাবেন তাহলে এখানে ছোট্টভাবেও একটা ভূতের অ্যাঙ্গেল আসে। এবং এই যে ঘটনা, সেই ঘটনাটা যখন প্রায় 10 থেকে 15 বছর হয়ে গেছে, তখনও যখন সলভ হয়নি, পুলিশ আশা ছেড়ে দিয়েছে, তখন সেইখানকার যে লোকাল গভর্নমেন্ট আছে তারা ডিসাইড করে যে এখানে প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের টাকা হবে। এই বাড়িতে যদি কেউ রাত কাটাতে পারে তাহলে তাকে $450 দেওয়া হবে। মানে আমি 1930-40-এর কথা বলছি। সেই সময়কার $450 মানে একটা হিউজ ম্যাটার ছিল। ইভেন আজকের দিনেও $450 মানে প্রায় 30 থেকে 35 হাজার ভারতীয় টাকা, চারটেখানিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে
আমাকে যদি কেউ ডাকতো আমি তো চলে যেতাম। কিন্তু এই জিনিসটা কেন সেখানকার লোকাল গভর্নমেন্ট করেছিল? সেই জায়গা থেকে মানে প্রতিবেশীরা শুনতে পেত যে বাচ্চাদের কান্নার আওয়াজ। তার কারণ ওই ফ্যামিলিতে যে 8 জন মারা গেছিল তার মধ্যে 6 জনের বয়সই ছিল 18 থেকে কম। তো সেই হিসেবে বাচ্চাদের কান্না এই জিনিসটা মানুষ ভেবে ভেবে তাদের মাইন্ডে আসছে নাকি সত্যি এরকম শুনছে এর কোনো নেই। তো এইভাবে প্যারানর্মাল ইনভেস্টিগেটররা এখানে আসতে। এইবার আসি পারফেক্ট ক্রাইমের ব্যাপারে। এটা কি সত্যি সত্যি একটা পারফেক্ট ক্রাইম? আপনার কি মনে হয়? আমি এক কথাই বলবো, প্রথমেও বলেছিলাম পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না। এই ক্ষেত্রেও এটা পারফেক্ট ক্রাইম নয়। সেই সময় সিসিটিভি ক্যামেরা ছিল না, ফিঙ্গারপ্রিন্টের যে টেকনোলজি সেটা ফুলপ্রুফ ছিল না, এবং তার সাথে সাথে এখানে যে পুলিশ ক্রিমিনালকে ধরবে সেই জায়গায় এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে। কি করে? যখন ক্রাইমটা হয় পুলিশ পুরো জায়গাটা ইনভেস্টিগেট করার আগেই সেইখানে 1000+ মানুষ ঢুকে যায়, পায়ের ছাপ নষ্ট হয়ে যায়, ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যায়, পুরো মার্ডারের যে জায়গাগুলো সেগুলো সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। পুলিশ এখানে তদন্ত করে কি করে বার করবে? আর বারও যদি করে, এখানে তো পুলিশ 3-4 জন 5 জনকে ধরেছিল, কিন্তু প্রমাণটা কি করে জোগাড় করবে যে পায়ের ছাপ লেগেছে? আরে পায়ের ছাপ তো ওখানে 1000টা পায়ের ছাপ আছে ভাই। তাহলে তো এই জায়গায় পারফেক্ট ক্রাইমের যে থিওরিটা আছে না সেটা একদম জিরো। চলুন এইবার আসি, এই ঘটনা এখানেও শেষ হয়নি। এবার সোজা চলে আসুন 1912 থেকে 102 বছর পর 2014 সালে। 2014 সালে রবার্ট লরেন্স বলে একজন ইনভেস্টিগেটর, একজন উৎসুক, সে এই বাড়িতে আসে, ভাবে যে একটা রাত সে কাটাবে। কিন্তু সেই বাড়িতে যখন ঢোকে তার খানিকক্ষণ পরেই তার একটা কেমন অদ্ভুত ডার্ক ফিলিং হয়। সে নিজের বুকে একটা ছুরি মেরে দেয় এবং সে আহত অবস্থায় পড়েছিল। কিন্তু যদিও সেই বাড়িতে এক কেয়ারটেকার ছিল, সে এই জিনিসটা দেখে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়, সে বেঁচেও যায়। এবং তারপর থেকেই সরকার এই বাড়িটাকে সিল করে দিয়েছে। আপনি যদি আমেরিকার আইওতে যান তো এই বাড়িটা ইচ্ছা করলেই দেখে আসতে পারেন, এবং এই বাড়িটার নাম দেওয়া হয়েছে ভিলসিয়া এক্স হাউস। আপনারা কেউ যদি আমেরিকাতে থাকেন, আমার তো কিছু অডিয়েন্স আছে যারা আমেরিকা থেকে আমাকে দেখে, তারা কিন্তু এখানে যেতে পারেন এবং ইচ্ছা করলে আমাদের জানাতে পারেন যে ওখানকার এক্সপিরিয়েন্সটা কীরকম। তো এই ছিল আজকের একটা আনসলভড মিস্ট্রি, যেটা ইচ্ছা করলেই পুলিশ সলভ করে দিতে পারত, কিন্তু যেহেতু ক্রাইম প্লেসটাই ট্যাম্পার্ড হয়ে গেছে সেহেতু পুলিশেরও দোষ দিয়ে লাভ নেই। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা যদি শুনতে চান, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আজকের এই আনসলভড মার্ডার মিস্ট্রিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে আর একটা ঘটনার সাথে।